সালমান এফ রহমান ওনার যে দাঁড়িয়ে আছে যে সুন্নত ওটা কামিয়ে কিন্তু পালাতে চেয়েও কিন্তু পালাতে পারেননি, ধরা খেয়ে কারাগারটাই তাদের দলীয় কার্যালয়ের মতো ব্যবহার করছে এবং ওখান থেকে প্ল্যানিং গুলি হচ্ছে। তো আমরা বুঝতে পারি যে আসলে এই মেসেজগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে সরকারকে উচ্ছেদ করা, বা মৌলানা ভাসানী তো আওয়ামী লীগই করতেন, হোসেন সৈয়দ আওয়ামী লীগই করতেন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান, আর আলোচনার জন্য আমাদের সাথে আছেন একজন অতিথি। আমাদের সাথে আজকে স্টুডিওতে সরাসরি উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জনাব ইরফানুল হক নাহিদ। ইরফানুল হক নাহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা দিনের গুরুত্বপূর্ণ সংবাদ ধরে বিশ্লেষণ করে থাকি, অতিথির মুখ থেকে বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, এগুলোর বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। আমাদের হাতে যে খবরগুলো রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেখ হাসিনার বার্তা অনুযায়ী সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সালমান এফ রহমান। তিনি কারাগারে আটক আছেন, কিন্তু কারাগারে আটক থেকেই তিনি বিভিন্নভাবে দলের নেতাকর্মীদের কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা করেছেন, এবং একই সঙ্গে কিন্তু কারাগারে আটক সাবেক পলাতক শেখ হাসিনা সরকারের আর এক প্রভাবশালী মন্ত্রী যিনি জুনায়েদ আহমেদ পলক আইসিটি মিনিস্ট্রির দায়িত্বে ছিলেন, এবং দীপু মনি যিনি সর্বশেষ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তারাও কিন্তু টিস্যু পেপার সহ তাদের ব্যক্তিগত আইনজীবীদের মাধ্যমে কিন্তু দলের নেতাকর্মীদের কাছে বার্তা পৌঁছাবার চেষ্টা করেছেন। এবং সালমান এফ রহমান কিন্তু তার আইনজীবীর মাধ্যমে এক ধরনের বার্তা দিয়েছেন যে এই মুহূর্তে 10,000 শ্রমিক মাঠে নামলেই তো এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের পতন হয়ে যাবে, এবং এই 7 কলেজের যে আন্দোলন চলছে, ছাত্ররা বিভিন্ন দাবিতে এই মুহূর্তে সোচ্চার রয়েছে, সেই আন্দোলনটিকেও কিন্তু ক্যাশ করবার এক ধরনের বার্তা তিনি দিয়েছেন, যে এই আন্দোলনের মধ্যে স্যাবোটাইজ বা সেম সাইড কোনো স্যাবোটাইজ করে দেবার জন্য কিন্তু তিনি গোপন বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, যদিও সেটি আর গোপন থাকেনি, গণমাধ্যমে চলে এসেছে, এবং এই বার্তাটি টিস্যু পেপারে করে লিখে দেবার চেষ্টা করেছিলেন। গণমাধ্যমে আসার দুই ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে। একটি হচ্ছে এটি আর গোপন বার্তা যেমনি থাকেনি, তেমনি কিন্তু এটি আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে কিন্তু বার্তাটি না চাইতেই পৌঁছে গেছে। সুতরাং রাষ্ট্রে এই মুহূর্তে এক ধরনের রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য যে অপতৎপরতা চলছে, ইরফানুল হক নাহিদ আপনি নিজেও খবরটি দেখেছেন এবং রাজনীতিকে আপনি পর্যবেক্ষণ করছেন, সেই হিসেবে আপনি আসলে এই খবরটিকে কিভাবে বিশ্লেষণ করবেন, এবং এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের কি করা উচিত? কারাগারে আটক আসামিরা, অপরাধীরা বা চিহ্নিত অপরাধীরা, তারা যদি এরকম বার্তা দেওয়ার সুযোগ পায়, সেক্ষেত্রে আমাদের সরকারের বা এই কারা কর্তৃপক্ষকে আরও একটু সচেতন বা সতর্ক হওয়া জরুরি কিনা? ধন্যবাদ জনাব সাইদ খান। আমি ধন্যবাদ জানাচ্ছি জেড নিউজ ফোকাসকে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে যে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যেটা মোটামুটি আজকে ফলাও করে আমরা জানতে পেরেছি যে কারাগার থেকে আওয়ামী লীগের যে দোষী সাব্যস্ত হয়েছে যে নেতাকর্মী, তারা বিভিন্নভাবে বার্তা দেওয়ার চেষ্টা করছে বাইরের লোকজনকে। তো আসলে এখানে আমাদের যে বিষয়টা, এটা আসলে কারা নিরাপত্তা বা তাদের যে বার্তা দেওয়ার যে বিষয়গুলো, কারাগার বিষয়ে যদি আমি বলি, প্রথমে কারাগারে বসে আসলে এরা এক ধরনের সব নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা কারাগারে যাওয়ার ফলে ওখানে একটা সময় ওদের দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়, হয়তো কারাগারটাই তাদের দলীয় কার্যালয়ের মতো ব্যবহার করছে এবং ওখান থেকে প্ল্যানিং গুলি হচ্ছে আমার ধারণা। কারণ যে মেসেজগুলি আসছে, যেমন পলকের যে মেসেজটা আমরা ক্লিয়ার পাইনি, কিন্তু সালমান এফ রহমানের যে মেসেজটা এটা ক্লিয়ার। উনি বলতে চেয়েছেন যে 10,000 কর্মী মাঠে নামলেই তো হয়, শ্রমিক 10,000 শ্রমিক যদি মাঠে নামে তো নিশ্চয়ই সরকারের বিরুদ্ধে নামবে এবং অস্থিতিশীল অবস্থা তৈরি করবে এবং গভর্নমেন্টকে ফল করবে, এই ধারণাই তাদের মধ্যে বদ্ধমূল। তো আমরা বুঝতে পারি যে আসলে এই মেসেজগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে সরকারকে উচ্ছেদ করা বা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, বহির্বিশ্বের দৃষ্টি আকর্ষণ করানো। এখানে আরেকটু আমি আপনাকে উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে তারা কিন্তু তাদের আইনজীবীর মাধ্যমে দলের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো বা এই আইনজীবীদের সাথে যোগাযোগ করে বারবার বলতেছিলেন যে, আমরা যেটা সংবাদ মাধ্যমের খবরে পেলাম, যে উনি বারবার আইনজীবীকে জিজ্ঞেস করতেছিলেন যে নেত্রীর কাছে মেসেজ বা নেত্রী কি মেসেজ দিয়েছে, তাদের নেত্রী তাদেরকে কি মেসেজ দিয়েছে বা জনগণের উদ্দেশ্যে কি মেসেজ দিয়েছে। তার মানে ওনাদের আসলে
মানে আমি যদি একটু একটু পিছন থেকে বলি, আমি যদি আপনাকে একটু পিছন থেকে বলি যে আপনি দেখবেন যে জুলাই আগস্টের যে বিপ্লব, এই যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু নৈতিক কোনো চরিত্রের পরিবর্তন হয়নি। ওনারা জেলে গেছেন। ওনারা ধরেন যে ভদ্রলোক উনি সালমান এফ রহমান, উনি দেখা গেছে যে ওনার যে দাঁড়িয়ে আছে যে সুন্নত যেটা, ওটা কামিয়ে কিন্তু পালাতে চেয়েও কিন্তু পালাতে পারেননি, ধরা খেয়ে জেলে গেছেন। তো ওনারা কিন্তু অনুশোচনা, মানে ওনাদের মধ্যে কোনো অনুশোচনা আমরা লক্ষ্য করছি না। আপনি দেখবেন এখন বাইরে যারা আছেন নেতাকর্মী বা মাঠে, প্রত্যেকে কিন্তু সরকারের সমালোচনা করছে, নানান বিষয়ে সমালোচনা করছে, কিন্তু ওনারা যে একটা বড় ধরনের একটা দেশটাকে লুটে পুটে খেয়ে, দেশে যে যে মানুষের রক্তে রঞ্জিত হাত, তাদের যে এই যে হাজার হাজার নেতাকর্মী বিএনপির এবং অন্যান্য দলের এই 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 যে ঘটনাগুলি ঘটেছে, ওদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এক, দুই হচ্ছে যে এই অনুশোচনা নেই, আপনি আরো ক্লিয়ার হবেন যে ওনারা উল্টো যারা অভিযুক্ত আসামি, অভিযোগে ওনারা কারাগারে আছেন, ওখানে বসে আবার এই সরকারের বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ওনারা। তা আমি মনে করি যে আসলে আওয়ামী লীগের মতো মানে এরকম একটা ঐতিহ্যবাহী দলের দুর্ভাগ্য যে এরকম নেতৃত্বে আওয়ামী লীগটা পড়েছে। না, আপনি এখানে আমি একটু ইন্টারাপ্ট করি। আপনি আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, আওয়ামী লীগের কি কি ঐতিহ্য রয়েছে? আওয়ামী লীগ আসলে মানে এটি একটি কথার কথা বলতে আওয়ামী লীগ মানে ধরেন তখন তো রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ ৭১ বলেন বা তারও আগে আপনার ৪৮-এর পরে আওয়ামী মুসলিম লীগ থেকে তখন আওয়ামী লীগ হইলো। তখন এই দেশের মানে ধরেন মানুষকে সংগঠিত করার সময় তখন একটার দিকে ছিল হলো আওয়ামী লীগ, একটা মৌলানা ভাসানী তো আওয়ামী লীগই করতেন, হোসেন সৈয়দ সুহরাওয়ার্দী আওয়ামী লীগই করতেন। তো ওনাদের নামটা মানে এখন আওয়ামী লীগ ছেড়েছিলেন কেন? ওনারা আওয়ামী লীগ ছেড়েছিলেন এই কারণে যে আওয়ামী দলীয় রাজনীতি, দলীয় দলের ভিতরকার যে পলিটিক্স, এই শেখ মুজিবুর রহমানের সাথে তাদের যে আদর্শিক দ্বন্দ্ব, ওই দ্বন্দ্বের কারণে, কারণ মৌলানা ভাসানীর যে আদর্শ, মানে আওয়ামী লীগ আসলে স্বাধীনতার আগেই তাদের আদর্শচ্যুত হয়েছে। সুতরাং এখানে ঐতিহ্য বলতে আমি ওইটা বলি না, ঐতিহ্য বলতে আমি ইয়েস এক্স্যাক্টলি আপনি ওয়ার্ডটা ধরেছেন যে বয়স অনুযায়ী, মানে আমরা বলবো যে এটা হলো মানে অনেক পুরনো রাজনৈতিক দল হিসেবে, যেহেতু এরা রাষ্ট্র ঐতিহ্য যেমন আছে কলঙ্কও তেমনি আছে। রাষ্ট্র ক্ষমতায় এরা বেশ কয়েকবার যতবারই এসেছে, আমি আসতেছি প্রসঙ্গে, যেহেতু আমার হাতে সময় আছে আমি বলতে পারবো, তো যতবারই ওরা রাষ্ট্র ক্ষমতায় এসেছে ততবারই কিন্তু তাদের বিদায়টা হচ্ছে কলঙ্কজনক। আপনি খেয়াল করবেন যে যতবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, আপনি ৭২-এ বলেন, আপনি 96-এ বলেন, তারপর এবার বলেন, তো সবসময় ওরা কিন্তু স্বাভাবিকভাবে ওরা কখনোই মানে তাদের ক্ষমতা থেকে তাদেরকে বিদায় নিতে পারেন না তারা। আর সেকেন্ড হচ্ছে যে যতবারই আওয়ামী লীগ ক্ষমতা পেয়েছে ততবারই মানে এই একই কাজ করেছে, বিরোধী দলের নির্যাতন, আপনার রাষ্ট্রের সম্পদ লুট, দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া, দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা, সববারই ৭২ বলেন, ৯৬ বলেন, আর আবার এই গত ১৭ বছর বলেন। তো আমি যেটা বলছিলাম যে জেলের ভিতরে যে আপনার ওনারা যে ষড়যন্ত্র করছে, এটা তাদের কালচার, এরা এই ষড়যন্ত্রের মধ্যে থাকে। ওনারা ষড়যন্ত্র করে ১৪ সালে ভোট করেছে, ষড়যন্ত্র করে ১৮ সালে ভোট করেছে, ষড়যন্ত্র করে ২৪ সালে ভোট করেছে। মানে এই ষড়যন্ত্রটাই হচ্ছে তাদের রাজনীতি। হ্যাঁ, আওয়ামী লীগের রাজনীতি আসলে ষড়যন্ত্রের রাজনীতি এরা করে আসছে, এবং এই ষড়যন্ত্র করেই দল থেকে মৌলানা ভাসানীকে বের করে দিয়েছে বা চলে গিয়েছেন, ষড়যন্ত্র করেই আপনার মানে আপনি যে প্রসঙ্গ টানছিলেন আর কি, যে ওই ৭১-এর আগেই কিন্তু ওনারা অনেকেই শেখ মুজিব তার এক না এক তন্ত্র প্রতিফলনের জন্য অনেকেই দলের মধ্যে এক না এক প্রতিফলনের জন্য সে অনেকেই বিদায় করে দিয়েছে। তো সো দ্যাট আপনি দেখবেন যে ৭১-এর পরে মৌলানা ভাসানী কিন্তু আস্তে আস্তে শেখ মুজিবের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল, শেষ পর্যন্ত প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। কেন? কারণ মৌলানা ভাসানী যে মানুষের কথা বলতেন, ওনার মধ্যে একটা আদর্শ ছিল দেশ এবং দেশের মানুষের ভালোবাসা। মৌলানা ভাসানী রাজনীতি করতেন মানুষের জন্য, আর শেখ মুজিব রাজনীতি করেছেন পরিবারের জন্য, ক্ষমতা এবং পরিবারের জন্য, সম্পদ। আপনি দেখবেন যে আওয়ামী লীগের যত নেতা আছে, মানে আপনি শুধু দিক থেকে যুবলীগ যখন গঠন হয়েছে, আমি ওই দিন বললাম যে যুবলীগের যে গঠন প্রক্রিয়া, যুবলীগ যখন গঠন হয়েছে তখন বা ছাত্রলীগের তখনকার যে সভাপতি নির্বাচিত হয়েছিল, ছাত্রলীগ যখন ২ ভাগ হইল, জাসদ ছাত্রলীগ বা ছাত্রলীগ, তখনও শেখ মনিকে প্রায়োরিটি দিয়ে শেখ সাহেব ওই যে করছে, ছাত্রলীগ গঠন করছে। তারপরে এসে যখন যুবলীগ হলো তখন শেখ মনি মানে পারিবারিকভাবেই এরা প্রতিষ্ঠিত করার জন্যই রাজনীতিতে আসলে। এখন দেখেন, এখন যে দেখছেন, আপনি দেখেন, আমরা মনে করতাম টিউলিপ হয়তো মানে খুবই ভালো জায়গায় আছে, আমরা নিজেরা বুঝতে পারি না যে টিউলিপ এতটা অন্তত উন্নত বিশ্বে মানসিকতার উন্নত হয়েছে, কিন্তু আসলে কি দাঁড়ালো ফলাফলে কি? আসলে রক্ত কথা বলে আপনার ডিএনএ খুব ডেঞ্জারাস জিনিস, ডিএনএ কথা বলে। সো আমরা আওয়ামী লীগের রাজনীতিতে আসলে খুব কোনো কিছুই খুঁজে পায় না। মনে করেন আপনার সেক্ষেত্রে এই যে কারাগারে বসে যে অপরাধীরা এভাবে নানান ধরনের অস্থিতিশীল করবার যে বার্তা ছড়াচ্ছে এবং প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন, এই প্রস্তুতি কিসের জন্য? কারা প্রস্তুত থাকবে? আওয়ামী লীগ কি সারা দেশের কোথাও রেখে গেছেন তারা?
হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি গত পরশুদিন যখন ঢাকা ইউনিভার্সিটির যে ঘটনাটা ঘটলো, সাত কলেজ নিয়ে যে ঘটনাটা ঘটলো, রাতভর প্রায় পুরো রাত্রি মানে একদম ফজর পর্যন্ত সজাগ ছিলাম। এখানে যেটা হয়েছে, আওয়ামী লীগের যে যে ইনভেস্টমেন্ট আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে টেকনিক্যাল ইনভেস্টমেন্ট যে পরিমাণ তারা লোকজনকে সেট করে রাখছে, ওরা কিন্তু একটা প্রোপাগান্ডা চালিয়ে এই বাংলাদেশের মানুষকে সারা রাত কিন্তু অঘুমে রেখেছে কি কিছু একটা হতে যাচ্ছে। এবং বারবার বলে যে এর মধ্যে কয়েকটা ডেডলাইন দিল, জানুয়ারি 18 তারিখ, অমুক তারিখ, তমুক তারিখ, এরকম অনেকগুলো ডেডলাইন দিছে। 16 ডিসেম্বর আগে কিছু হচ্ছে। তো এইটা হচ্ছে মানুষকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করা, আমি মনে করি। আর এটা যেটা বলছে যে প্রস্তুত থাকা এখানে এখানে এই এই জায়গাটা খুবই সিগনিফিকেন্ট যে ওনারা তো একেবারেই ধরলাম যে আপনার সোশ্যাল মিডিয়াতে যেগুলি হচ্ছে সেগুলি ধরলাম যে রিটরিক, কিন্তু ওনাদের মতো নেতৃস্থানীয় লোক যখন বা এরকম বার্তা দেয় তখন বুঝতে হবে কিছু না কিছু ঘটছে, আমার কিছু আছে বা ঘটছে বা আছে, তাদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রস্তুতটা যে থাকবে, এই যে যাদেরকে উদ্দেশ্য করে প্রস্তুত থাকতে বলা হয়েছে, তাহলে কি বর্তমান আমলাতন্ত্রের বা প্রশাসনের কোনো দুর্বলতা রয়েছে যে ওনাদেরকে দেখেও দেখছেন না বা খুঁজে পাচ্ছেন না, এরকম কি বিষয়টি? তাহলে আমলাতন্ত্রের আলোচনাটা একটু দীর্ঘ হবে। আমলাতন্ত্র বলতে আপনি ধরেন 18, আমি একটা নিউজ মানে আমি অনেকেই দিয়েছি, এটা মানে আমি একটু করতে চেয়েছিলাম, যেহেতু ওই এখানে রাতের ভোটের ডিসি এসপিরা এটা তো আছে এখনো। মানে আপনি ধরেন যে আমলাতন্ত্র এই সরকারকে দুইবার ধরলাম, প্রথমটা ধরেন হলো আমলাতন্ত্র অতটা স্পষ্ট ছিল না, পরের বিনা ভোটে যেটা হইলো এটা তো বিনা ভোটে হয়ে গেছে। পরে যে 2টা ভোট হলো টোটালটা তো আমলাতন্ত্র করেছে। আমলাতন্ত্রের যে আধিপত্য ছিল প্রশাসনে, এই আধিপত্য তো শেষ হয়ে যায়। কয়টা সচিব চেঞ্জ হয়েছে, কতজনকে আপনার করা হয়েছে বাধ্যতামূলক অবসর, খুব বেশি না, আধে গোনা কয়েকজন মাত্র, কিন্তু পুরো সেট আপটা রয়ে গেছে। এদেরকে মনস্তাত্ত্বিকভাবে 15-16 বছর তৈরি করা হয়েছে। 2-1 যাও বিচ্ছিন্নভাবে ছিল, মানে ধরা হচ্ছে যে দেশের পক্ষে, আমি বলবো না জাতীয়তাবাদের পক্ষে, দেশের পক্ষে ছিল, তাদেরকেও মিসগাইড করে বা ব্রেন ওয়াশ করে তাদের পক্ষে নিয়ে নেওয়া হয়েছে। এখন এই যে আমূল যে চেঞ্জটা, এই চেঞ্জটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমার কথা হচ্ছে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, যেসব জায়গায় খুব এই যে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে, এটা কি প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের সেই হেজিমনির, আমার তাই মনে হয় তাদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে যে আমরা মাঠ রেডি করছি, আপনারা প্রস্তুত থাকেন? আমার তাই মনে হয়। আমার তাই মনে হয়। কেন মনে হয়? কারণ হচ্ছে যে এই মুহূর্তে মানে নেতাকর্মীদের যা অবস্থা, আমরা তো সবাই বাইরে ঘোরাঘুরি করি, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আমি দেখতেই পাই না। আর হচ্ছে যে সংগঠিত হওয়ার মধ্যে কোনো ওয়ার্ড বা কোনো মানে উপজেলা বা জেলা পর্যায়ে কোনো নেতাকর্মী এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, সংগঠিত হবে কি? তো এখন ওনার যে বার্তাটা আমার মনে হয় যেটা আমলাতন্ত্রের জন্য বার্তাটা, যে আপনারা মনোবল হারাবেন না, আমরা শীঘ্রই আসছি। বাস্তবতা তো ভিন্ন, আর আমাদের সতর্ক হওয়া, আমাদের সেক্ষেত্রে বাস্তবতা ভিন্ন বললে তো ভিন্ন বলতে প্রস্তুত থাকতে বলা হয়েছে, তার মানে দে আর ভেরি ক্লোজলি কানেক্টেড উইথ দেম। হ্যাঁ, আমি তাদের সাথে যোগাযোগ হয় বা তথ্য আদান প্রদান হতে পারে, যেই কারণে এটি এক ধরনের বার্তা, হয়তো এই বার্তাটি আলোতে চলে আসছে, এর আগেও কোনো বার্তা যেতে পারে। এখন প্রস্তুত থাকতে বলা হয়েছে, তার মানে কি কোনো প্রেক্ষাপট তৈরির যে নকশা, সেটি কি চূড়ান্ত করে ফেলেছেন ওনারা? সেটা আসলে মানে আপনার সন্দেহ তো থেকেই যায়। কেন সে থেকে যায়? আপনি দেখবেন যে আওয়ামী লীগের মানে যে রাজনীতি বা এদের যে রাজনীতি পলিটিক্সটা হচ্ছে সবসময় এই টাইপেরই, সাবরাইজ টাইপেরই। তো আপনি দেখেন কিবরিয়া সাহেবের ছেলে কি বললো, কিবরিয়া সাহেবের ছেলে বললো যে তার দলের লোকরাই কিবরিয়া সাহেব, যেখান কিবরিয়া সাহেবের মতো একটা লোককে হত্যা করা হলো, কিবরিয়া সাহেব যে দলই করুক না কেন, উনি কিন্তু রাষ্ট্রের একটা অ্যাসেট ছিলেন। উনি একজন সন্তান, তার বাবার হত্যাকারীকে তাদেরকে শনাক্ত করেছে, কিন্তু নাম যেগুলি বলেছে এগুলি কারা, এরা সবাই কিন্তু এখন একজন জেলে আছেন, সালমান এফ রহমান, উনি ফাইন্যান্স করেছে। উনি প্রস্তুত থাকার জন্য আবার নির্দেশনা দিয়েছে। তার মানে হচ্ছে যে ওনারা যে কোনো কিছু করতে পারে, ওনারা সরকারে মানে ওনারা নিজেদের লোককে মেরে ফেলতে পারে। আপনার এই বক্তব্যই যে ওনারা যে কোনো কিছু করতে পারে, সেক্ষেত্রে এই মিনিমাম প্রিপারেশন না থাকলে তো প্রস্তুত থাকার কথা বলবার সুযোগ নেই। তাহলে কি আমাদের গোয়েন্দা সংস্থার বা প্রশাসনের কোনো দুর্বলতার সুযোগে ওনারা কি পরস্পরের সাথে এই যোগাযোগটি স্থাপন করে এক ধরনের প্রস্তুত করবার মতো পর্যায়ে চলে গিয়েছেন বলে আপনার মনে হয়? সেক্ষেত্রে আসলে সরকারের এই মুহূর্তে কি করা উচিত বলে আপনি মনে? আমি আপনার সাথে পুরোপুরি একমত। কারণ হচ্ছে যে এখানে কারাগার যেটা থাকে সেটা তো একেবারেই সিকিউর, 100% সিকিউর, 100+ সিকিউর থাকার কথা। কারণ নিরাপত্তা এবং এটার সিকিউরিটি একদম কয়েক লেভেলে হয়। তো সেখান থেকে যদি ওনারা কোনো কিছু পরিকল্পনা করতে পারে বা পরিকল্পনা করার চেষ্টা করতে পারে, সেটা আমাদের তো ভাবিয়ে তুলে যে এখানে যারা
মানে জড়িত আছেন এই এই জায়গাগুলিতে যারা আছেন, দায়িত্বে রয়েছে, যারা আছেন তাদের দায়িত্ব পালনে আসলে আপনি জানবেন যে জেলখানাতে কিন্তু একটা জিনিস হয়, মোবাইলের একটা প্রচলন হয়। ঠিক আছে, মোবাইল দেখবেন আপনি মাঝে মাঝে এটা আসে, মাঝে মাঝে আসে মানে ধরে নিতে হবে আপনাকে এটা মানে প্রায়শই ঘটে। তার মানে ওখানে মোবাইল ব্যবহার হয়, তাহলে মোবাইল যদি ব্যবহার হয় নিয়মিতই হয়। আপনি তো ওই যে 5-6 দিন ছিলেন, এই যে আপনার 5ই আগস্টের আগে আপনাকে ধরে নিয়ে গেছিল, তো আপনি জানেন যে জেল এবং কারারক্ষীরা যারা ভিতরে দায়িত্ব পালন করেন তাদের কাছেও তো গোপন মোবাইল থাকতে পারে না, এবং তারাই ব্রিজ হিসেবে কাজ করবার এক ধরনের সুযোগ করে। কারণ এই যে এরা তো কিন্তু সবাই মাফিয়া, এবং এদের প্রত্যেকেরই কিন্তু হাজার হাজার কোটি টাকা লুটপাটের টাকা তাদের পকেটে। এই টাকাগুলি তো এখনো কিন্তু রিকভারি করা হয় না। এই লুটপাটের টাকা দিয়ে ওরা মানে যে কোনো কিছু পারচেস করতে পারে, এবং টাকা দিয়ে আসলে সবকিছুই করা যায় আমাদের মতো তৃতীয় বিশ্বে। হ্যাঁ, এটা আমি আপনার সাথে করা যায়। কিছু বিষয় তো একেবারে থাকে। এখন সফলতার মাপকাঠি কি? সফলতার মাপকাঠি হচ্ছে আপনার একটা ছেলে যখন 90% আপনি কতটুকু সফল, অতটুকুই, যতটুকু ব্যর্থ হননি, রাইট। এই জায়গাটাতে আসলে আপনার ধরুন এরা তো ট্রাইং থাকবেই এবং করতেই থাকবে। এবং এক্ষেত্রে আমাদের যেটা করণীয়, আপনি যে প্রশ্ন আসছেন সবচেয়ে করণীয় হচ্ছে যে আসলে সতর্ক হয়ে আমাদের আইডেন্টিফাই করা যে কোন লোকগুলা আমাদের বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তা বাংলাদেশ। আপনি কি কারা ষড়যন্ত্র করছে তাদের আইডেন্টিফিকেশনের কথা বলছেন? ষড়যন্ত্র করছে না, আমি বলছি যে প্রশাসনের ষড়যন্ত্রের গোপন পার্ট কারা, এটাকে আইডেন্টিফাই করা দরকার। এই কারণে সেটা তো আমরা সবাই বুঝি, কিন্তু এক্ষেত্রে সরকারের কোন পদ্ধতিতে যাওয়া উচিত আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে? এরপরে আর কিভাবে আইডেন্টিফাই করবেন? গত 17 বছর এই ফ্যাসিবাদকে কন্টিনিউ করবার জন্য যে প্রশাসন সহযোগিতা করেছে, এবং এক প্রকার লাস্ট 10 ইয়ার্স তো আওয়ামী লীগ সাংগঠনিকভাবে মাঠে ছিল না। মাঠে তো এই মাঠ প্রশাসন বা এই প্রশাসন দিয়েই শেখ হাসিনা সরকার এবং দল দুটি চালিয়েছেন। এরপরে আর আইডেন্টিফিকেশনের কি প্রমাণ আপনার দরকার বলে মনে হয়? আমি একটা ঘটনা উল্লেখ করতে, সচিবালয়ে যে আগুনের ঘটনাটা আপনারা জানেন। সচিবালয়ে যে আগুনটা লাগলো, ধরেন এটা পাওয়া গেল যে শর্ট সার্কিট হয়েছে বিদ্যুতের, কিন্তু আমার কাছে কিন্তু প্রশ্ন এখনো থেকে যায়। আমি সাংবাদিক হিসেবে আমার কাছে আমি কিন্তু এখনো স্যাটিসফাইড না তাদের এই প্রতিবেদনে। কারণ আগুনটা দুই জায়গায়, সেটি অনেক উপদেষ্টাও কিন্তু এখনো পর্যন্ত সন্দেহ থেকে বেরোতে পারেন। এখন আমরা কতটুকু অরক্ষিত আছি সেটা আপনি এর থেকে বুঝতে পারেন। আমাদের এই যে আমাদের যে সর্বোচ্চ নিরাপত্তার জায়গা যে সচিবালয়, ওখানে যদি সিকিউরিটি লুজ হয় তাহলে আমাদের তো অন্য জায়গায় যে আমাদের যে ওয়াচ বা সিকিউরিটি বলেন ওগুলি তো খুবই লুজ। আমার পরামর্শ হচ্ছে যে আমি তো সাংবাদিকতা করি, আমি এই ক্ষেত্রে বিশেষজ্ঞ নই, কিন্তু আলটিমেটলি না, আপনি তো সংবাদের সাথেই থাকা আপনার দায়িত্ব। আমি তো সেহেতু আপনার কাছে এরকম কোনো সংবাদ কি বা কোনো পর্যবেক্ষণ কি আপনার কাছে নেই বা আছে কিনা? আসলে এইসব ষড়যন্ত্রের ক্ষেত্রে আমি তো বললাম যে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা তো এখন অনেক আধুনিক হয়েছে। যোগাযোগ ব্যবস্থা অনেক আধুনিক হয়েছে বলতে আপনার এখন মোবাইল, তারপরে হচ্ছে আপনার যে ডিভাইসগুলি এখন আবিষ্কার হয়েছে, নতুন নতুন ডিভাইস, একেবারে অ্যাপ ভিত্তিক যোগাযোগ হয়ে গেছে। তো এই মনিটরিং ব্যবস্থা হচ্ছে জোরদার করতে হবে। মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে যতদিন পর্যন্ত এদের সাজা না হবে, সাজা কার্যকরী না হবে এবং সাজা নিষ্পত্তি না হবে, ততদিন পর্যন্ত মনিটরিং করতে হবে। এই জায়গাটা, এই সেক্টরে যারা জড়িত আছে, একই সাথে তাদেরকে এইভাবে যে প্রকাশ্য আদালতে হাজিরার ক্ষেত্রেও অনেক ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত বলে মনে হয় কিনা, এবং তাদেরকে কারা অভ্যন্তরে এই বিচারিক কার্যক্রম চালাবার জন্য, বিশেষ করে এই গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতার উপরে একেবারে ক্র্যাকডাউন বলবো, ক্লেনজিং, জেনারেশনকে হত্যা করবার জন্য যে ষড়যন্ত্র এবং যে কাজ হয়েছে, হত্যাযজ্ঞ হয়েছে, এই বিচারের জন্য আসলে প্রচলিত আদালতে বা আমাদের স্বাভাবিক আদালতে না এনে বিশেষ আদালত, কারাগারের ভিতরে, যেখানে এই ধরনের ষড়যন্ত্র বা এই ধরনের নির্দেশনা যাতে বাইরে না আসতে পারে, সে ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে কিনা? হ্যাঁ, এটা আমাদের তো বিশেষ আদালত দুইটা অলরেডি আছেই। একটা তো ধরেন আপনার এই যে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে বেশ কিছু মামলা হয়েছে অলরেডি চলছে। আর একটা আদালত ছিল যে বিডিআর হত্যাকাণ্ডের যে আদালত, আমরা বিভিন্ন এইসব বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কিন্তু খুবই করি। সেক্ষেত্রে এইটি স্পেসিফিক জুলাই আগস্ট হত্যাকাণ্ডের যে মামলাগুলো আছে, এর জন্য স্পেশাল একটা কোর্ট হইতে পারে, সেটা কারা অভ্যন্তরীণ হইতে পারে, ঠিক আছে, বা আরো বেশি সিকিউর জায়গায় হইতে পারে। এই ধরনের মেসেজ যখন যায় বা এটা পাবলিকলি যে প্লেসগুলি আছে, এখানে তো আসলে আপনি তো জানেন যে কোর্টে গেলে অনেক মামলা থাকে, অনেক লোকজন আসে, সেখানে এই সিকিউরিটি মেনটেন করা খুব মুশকিল। এবং এই ক্ষেত্রে ধরেন হচ্ছে যে
একটা লোক যদি একটা আসামিও যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় সেটা জবাব রাষ্ট্রে করতে হবে। তো আমি মনে করি এরা তো ধরেন আপনি মতিউর রহমান রিন্টুর বই যদি পড়ে থাকেন, এই দলের প্রধান বা এই দলের আওয়ামী লীগের প্রধান যে পরিমাণ তার অ্যারোগেন্সি বা যে পরিমাণ সে হট হেডেড, সে তার স্বার্থে যে কোনো মানুষকে মেরে ফেলতে পারে। তো এই আমাদের আসামিরা কিন্তু ইনসিকিউর, আমি মনে করি এরা খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্রে গুরুত্বপূর্ণ আসামি, অনেকে রাজসাক্ষী হচ্ছে। তো এই রাজসাক্ষীকে তো জীবিত রাখতে হবে, জিয়ে রাখতে হবে, শেষ পর্যন্ত জিয়ে রাখতে হবে। সে কারণে যেহেতু জুলাই আগস্ট যে আমাদের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড তো একটা বড় ধরনের ঘটনা এই রাষ্ট্রের জন্য, তার জন্য একটা আলাদা আদালত হতেই পারে এবং করা উচিত বলে আমি মনে করি, করে এদেরকে আলাদাভাবে ট্রায়ালে নেওয়া উচিত। এবং প্রশাসনের ভিতরে যারা ঘাপটি মেরে এখনো আছে, এটা তো আমি আগেই বললাম, প্রশাসনে কিন্তু আমি তো ধরেন প্রশাসনে আমি তো আমার যে সাংবাদিকতার বয়স, আমি প্রশাসনের 2-3টা টার্ম দেখেছি। তো আমার মনে হচ্ছে যে এই আমলাতান্ত্রিক যে মারপ্যাচ সে যদি থাকে কেউ, তার সরকার পরিচালনা খুবই জটিল এবং সে খুব সহজে এটা ওয়ার্কআউট করতে পারে না। সেক্ষেত্রে এই সরকারের মূল কাজ হচ্ছে যে আসলে সরকারের ভিতরে থেকে ঘাপটি মেরে থাকা যেই ফ্যাসিস্টদের সহযোগী আছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে করে দেওয়া। মানে আপনি একসাথে তো সবাইকে চেঞ্জ করতে পারবেন না, কারণ সবাই তো জড়িত। আপনার ওই যে গ্রামের যে আনসারটা, সেও তো ভোটের দিন তারাই ছিল। আমরা শেষ করবার আগে আরেকটি বিষয় একটু আলোচনা শুনতে চাই। সারা দেশে কিন্তু রেল কর্মীদের এক ধরনের অবরোধ বা কর্মবিরতি চলছে। এই কর্মবিরতিতে কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং সাধারণ মানুষ, বিশেষ করে দেশের উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে আজকে। এই যে রেলের যে শ্রমিকরা, তারা হচ্ছে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং অনুতোষিক সুযোগ সুবিধা দেওয়ার দাবি জানিয়ে এসেছিল 2021 সাল থেকেই। হ্যাঁ, তো সেই দাবিতে 27 জানুয়ারি তারা একটি সংবাদ সম্মেলন করে এই আন্দোলনের ডাক দিয়েছে এবং আন্দোলন শুরু করেছে, কর্মবিরতি শুরু করেছে 28 জানুয়ারি থেকে। সেক্ষেত্রে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকার তো আসলে নির্বাহী কাজ ছাড়া তেমন কোনো কাজ করবে না, বা যৌক্তিক সংস্কারটুকু করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে অন্তর্ভুক্তিমূলক এবং গ্রহণযোগ্য এবং অবাধ হয়, সেই কাজটির উপরেই জোর দিচ্ছে। সেই মুহূর্তে যদি এরকম বিভিন্ন জায়গায় দাবি দেওয়ার জন্য দাবি দেওয়া আদায় না হলে কর্মবিরতি বা আন্দোলন সংগ্রামে চলে যায়, সেটি আপনি কিভাবে দেখেন? এই সরকারের কাছে এই দাবি করাটা কতটুকু যৌক্তিক এই রেল কর্মীদের? আপনি যে বিষয়টা, এটা তো এখন একদম রানিং ইস্যু। আজকে এটা ধরেন রেল এখনো বন্ধ রয়েছে, চলাচল করছে না। তো এখানে যে জিনিসটা হয়েছে যে আপনি ধরেন এরা যে রানিং অ্যালাউন্সটা, আমি এইটা শেষ করি আগে, তারপরে রানিং অ্যালাউন্স যেটা ওনারা দাবি করে আসছে, এটা তো ধরেন এদের যে অ্যালাউন্সটা 160 বছর যাবত আগের কিন্তু একটা আইন এটা চলছে এবং এটা গত সরকারের জঞ্জালগুলো কিন্তু রয়ে গেছে। গত সরকার যত ঝামেলা পাকায় গেছে, এগুলি কিন্তু এই সরকারকে ফেস করতে হচ্ছে। 21 সাল তো ওরা ছিল, ফেসিস্টরা ছিল। তো 21 সালে যে ঘটনাটা, ওনাদের কিছু দাবি দাবা অবশ্য পূরণ করা হয়েছে, কিছু দাবি দাবা বাকি আছে, কিছু মানে পূরণ করা হয়েছে বলতে ওনাদের রানিং অ্যালাউন্স যেটা ধরেন হচ্ছে যে ঢাকার বাইরে 8 ঘন্টা যদি রেস্টে যে টাইমটা কাজ করলে ওখানে অ্যালাউন্স, আবার ঢাকার ভিতরে যদি থাকে 12 ঘন্টা যে রেস্ট টাইম পাই, ওটা যদি কাজ করে অ্যালাউন্স। তাহলে আপনি ওভার টাইম করলে তো ওভারটাইম, এটা যদি আপনি মানে বোঝানোর জন্য বলি ওভার টাইমের মধ্যে ওভার টাইম ডিউটি করা, তো ওভার টাইম ডিউটি করাটা ওনাদের দাবিটা যৌক্তিক, কারণ ওভার টাইম ডিউটি করলে আপনি স্বাভাবিকভাবেই আপনি পরিমাণও বেশি চাবেন। আবার এখানে একটা ফাঁক ফোকর আছে কিছু, যেমন বলা হয়েছে যে যদি আপনি যতই হোক 1 মাসের বেতনের বাইরে হবে না। একটা শ্রমিক যদি বা একটা কর্মচারী যদি আপনার ধরেন ডিউটি করে, তার দেখা গেছে যে এই শ্রম ঘন্টা হিসাব করলে তার বেতন যদি 20,000 টাকা হয়, তার শ্রম ঘন্টা হিসাব করে ওভার টাইম করে ফেলছে 30,000 টাকা, কিন্তু সেক্ষেত্রে সে 20,000 টাকা পাবে বাড়তি, 30,000 পাবে না। এইসব কিছু অসঙ্গতি আছে, যেটা কিন্তু এদের তৈরি না। এটা কিন্তু করানো উচিত না, করানো উচিত না। বিগত সরকার, এগুলি কিন্তু বিগত সরকারের প্রবলেম। এটা আপনি দেখবেন তার আগে আনসার, এরপরে হচ্ছে শিক্ষক, এরপরে এখন এফতে দিয়ে মাদ্রাসায় দেখবেন পরশুদিন না আগের দিনে যে এরা মাসের পরে এরকম দাবি এই যে দাবিগুলো, এগুলো তো পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে আসলে প্লেস করতে হয়, কারণ পালস তো আসলে এই গভর্নমেন্ট বুঝবে না কার কোনটা প্রয়োজন না। সুতরাং আমি আহ্বান জানাবো যে যারাই এইসব দাবি দাবা নিয়ে এখন মাঠে আসেন বা আসতে চান, আপনারা প্লিজ ওয়েট করুন, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসার মধ্যে সময় দিন, এদেরকে কাজ করতে দিন। নির্বাচিত সরকার যদি না আসে, হয়তো তাদের দাবি যৌক্তিক, কিন্তু সময়টা যৌক্তিক না। এখন এরা তো মানে সবাই তো না রাজনীতিবিদ না, কেউ এখানে সবাই হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে একসাথে হয়ে একটা উপদেষ্টা পরিষদ হয়েছে।
তো তাদেরকে সাথে না করে তাদেরকে সময় দিন, তাদেরকে তাদের মূল কাজটা করতে দিন, মানে মূল কাজটা নির্বাচন, সংস্কার এবং নির্বাচন। এই ধরনের দাবি দেওয়া বা আন্দোলন সংগ্রাম যত কম হবে তাদের বেসিক কাজটা তত দ্রুত হবে। রাইট। সেক্ষেত্রে আমাদের সবারই উচিত যে দাবি দেওয়া, আমরা হয়তো যৌক্তিক সংস্কারের পরে যে নির্বাচন হবে সেই নির্বাচিত সরকারের কাছে আমরা হাজারটা দাবি দেওয়া পেশ করে হয়তো দাবি আদায়ও করবার জন্য আন্দোলন করা যেতে পারে। হয়তো সরকার তাদের দাবির সাথে আলোচনা, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তাদের দাবি মানলেও মানতে পারেন। কিন্তু এই মুহূর্তে যদি এই সরকারকে নানামুখী চাপ দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের সংস্কার এবং পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন, যেটির মাধ্যমে আমরা আসলে গণতন্ত্রের হাইওয়েতে উঠবার বা গণতন্ত্রের পথে ফিরবার স্বপ্ন দেখছি, বা এই স্বপ্নেই তো আসলে জুলাই এই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং তাদেরকে সময় দেওয়া উচিত এবং তাদেরকে সহযোগিতা করা উচিত বলে আপনি কি মনে করেন? সহযোগিতা করা উচিত কিনা? আপনি যে বিষয়টা টাচ করছেন আমি এই বিষয়ে বলতাম, আপনি প্রশ্ন করতে ভালো হলো। আপনার জুলাই আগস্টের আসলে মূল স্পিড কি ছিল, মানুষ কেন এই বিগত ফ্যাসিস্ট সরকারের উপর ক্ষিপ্ত ছিল, এটা বুঝতে হবে আগে। আপনি ধরে হচ্ছে যে আপনার এই যে কি বলে যে দফায় বলেন 1 দফা 2 দফা 3 দফা 7 দফা, 1 দফা সরকার পতনের যে আন্দোলন, এটা তো তারেক রহমান অনেক আগে ঘোষণা করেছে যে হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে এবং ফয়সালা রাজপথে হবে, কোনো আলোচনা না বা কোনো ঘরোয়া নেগোসিয়েশন না। তা নেগোসিয়েশন যে হবে না এটা তো অনেক আগেই তারেক রহমান সাহেব বলে দিয়েছে যে রাজপথে ফয়সালা হবে, এবং ফয়সালা কিন্তু রাজপথে হলো, ওনার কথা কিন্তু সত্যি হয়েছে। আমি যে জিনিসটা বলতে চাই যে এই জুলাই আগস্টের যে স্পিডটাকে কেউ কেউ মানে পার্সোনালি এটাকে মানে ওন করার চেষ্টা করছে, ব্যক্তিগত। আসলে ব্যক্তিগত না, পুরো দেশ, আপনার পুরো দেশ জাতি একটা একটা প্রশ্ন ছিল যে এই সরকার আর না, আমরা একটা ভোট দিতে চাই একটা নির্বাচিত সরকার চাই, আমাদের ম্যান্ডেট প্রাপ্ত একটা সরকার, জনগণের অধিকার ফিরে। এই যে বিষয়টা আপনি ধরেন একটা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট যদি নির্বাচিত সরকার যদি না হয়, প্রবলেম গুলো কিন্তু আইডেন্টিফাই ইয়ে পর্যন্ত আসে না, উপর পর্যন্ত আসে না। তো এখন এই আইডেন্টিফাই করার জন্য ওই জনপ্রতিনিধি যদি তৃণমূল পর্যায়ে থাকে তাহলে না প্রবলেমটা আপনার সেন্ট্রালি আসে। এখানে আপনার এই বর্তমানে যারা রুল করছেন ইয়েতে উপদেষ্টাতে প্রশাসনে যারা রুল করছেন এবং যারা দাবি করছেন যে ওনারা একমাত্র কি বলে এই আন্দোলনের স্টেক হোল্ডার, ওনাদের কথাতে বলতে চাই বিএনপির যেই নেতা যে স্যাক্রিফাইস, এটা এই বাংলাদেশের 71-এর যুদ্ধটা আমি দেখি নাই, আমি বলতে পারবো না। 71 সালের পরে যদি বড় ধরনের কোনো স্যাক্রিফাইস থাকে এটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে জাতীয়তাবাদী দলের 17 বছরে নেতাকর্মীদের আন্দোলন সংগ্রামের ফলে তাদের যে রক্ত, তাদের যে গুম হওয়া, তাদের যে এই যে অমানবিক নির্যাতন, মামলা হামলা, এমন কিছু নাই এর চেয়ে বড়। আপনি এটা গবেষণার দাবি রাখে, ঠিক আছে? অবশ্যই গবেষণা হবে ভবিষ্যতে, এটি নিয়ে আরো বেশি বিস্তর গবেষণা হবে, ব্যাখ্যা বিশ্লেষণ হবে। এবং আসলে এটি ছিল একটি জাতিগত আন্দোলন, গোটা জাতি ঐক্যবদ্ধ ছিল। শুধুমাত্র ফ্যাসিস্ট এবং তার কিছু সহযোগীর বাইরে সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, মোটে মজুর, এমনকি আমরা দেখেছি পথ শিশুরাও কিন্তু প্রাণ দিয়েছে আন্দোলনে। সুতরাং এই আন্দোলন একটি জাতিগত আন্দোলন এবং এটি গণ অভ্যুত্থান, কোনো একক দল, গোষ্ঠী বা কোনো সংগঠনের না, এটি আমাদের জাতিগত অর্জন। এবং এই জাতিগত অর্জন করতে গিয়ে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয়েছে, সে ঐক্যে কিন্তু আমরা এখনো অবিচল আছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যে ঐক্য হয়েছে সেই ঐক্য আমাদের অটুট রয়েছে। তবে হ্যাঁ, পরবর্তী নির্বাচন, একটি জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেই নির্বাচনে একটা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে হয়তো পলিটিক্যাল রেটরিক হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন সংগঠন এটিকে তাদের জনপ্রিয়তা বাড়াবার জন্য এটি একটি হাতিয়ার বা টুলস হিসেবে ব্যবহার করতেই পারেন। এটি আসলে দোষেরও কিছু না, কিন্তু মূল কথা হচ্ছে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যে জাতীয় ঐক্য সেটি কিন্তু অটুট এবং অবিচল রয়েছে। ইরফানুল হক নাহিদ, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি আমরা এই জাতিগত ঐক্য ধরে রেখেই আগামীর যে বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব, যে স্বপ্নের সোনার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, সে বাংলাদেশে কিন্তু আমরা সেই বাংলাদেশটি হবে মানুষের বাংলাদেশ, সবার বাংলাদেশ। এবং এই বাংলাদেশের যে লাল সবুজের পতাকা, সেই পতাকা বিশ্ব দরবারে সগৌরবে উঠতে থাকবে। আমরা সে প্রত্যাশা ব্যক্ত রাখতেই চাই। আজকে এ পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।
ধন্যবাদ।